চাচা আমার একটু ইমার্জেন্সি বাস স্ট্যান্ডে নামাই দেন না। স্যার আমার অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, সেই জায়গায় আজকে ব্যথা পাইছি। এখন আমি পাউডার লড়াইতে পারতেছি না, কোনো শক্তি পাইতেছি না স্যার। আমি যাইতে পারবো না স্যার। চাচা না বললেন না, আমার যাওয়াটা খুবই জরুরি। আপনি দয়া করে আমার বাস স্ট্যান্ড পর্যন্ত একটু নামাই দিয়ে আসেন। স্যার আপনি অন্য একটা রিক্সা নিয়ে যান, আমি যাইতে পারবো না, আমি কোনো শক্তি পাইতেছি না স্যার। চাচা আমি তো আশেপাশে আপনার রিক্সা ছাড়া আর কোনো রিক্সাই দেখতেছি না, আমারে দয়া করে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত নামাই দেন, আমার অনেক উপকার হইব চাচা। স্যার আমি কইলাম আমি বলই পাইতেছি না, আমি কেমনি চালাই আপনি নিয়ে যাবো স্যার। আপনি অন্য একটা রিক্সা নিয়ে যান স্যার। চাচা প্রয়োজনে আমি আপনার রিক্সা আমি নিজে চালাই যাবো, আপনি রিক্সার পিছনে উঠে বসেন, আমি নিজেই চালাই যাইতেছি। আপনি রিক্সা চালাই যাবেন স্যার? আপনি রিক্সার পিছনে বসেন, উঠেন চাচা, আর কথা বলেন না, আমার সময় একদমই নাই। আপনি বসেন পিছে, আমি চালাই যেতেছি আপনার রিক্সা। আমি এটা কি দেখতেছি স্যার? আপনি কেন রিক্সা চালাইতেছেন? তাইলে রিক্সাওয়ালাকে? মারে রিক্সাটা আমার, আমার এই পাটা ব্যথা মানে আমি রিক্সা চালাইতে পারতাছি না, আর স্যারের বলে খুব জরুরি দরকার, এই জন্য স্যার নিজে রিক্সাটা চালাই যাইতেছে। চাচা আমার মা খুব অসুস্থ, আমি যদি তাড়াতাড়ি আমার মার হাসপাতালে না নিতে পারি আমার মা বাঁচবো না। আমার একটু আমার বাড়ির কাছ পর্যন্ত নামাই দেন না। এইটা তুমি কেমন কথা কইলা মা? আমি অসুস্থ, আমি রিক্সা চালাইতে পারি না, স্যার নিজে রিক্সা নিয়ে চলে যাইতেছে, তার উপর আবার তুমি কইতেছো তোমার নেওয়ানোর জন্য, এটা একটা কথা কইলা তুমি? স্যার আপনি তো পুলিশ মানুষ, আপনি আপনার কাজটা পরেও করতে পারবেন, কিন্তু আমি যদি আমার মার কাছে না যাইতে পারি আমার মার মনে হয় শেষ মুখটাও দেখতে পারবো না। আমি আমার মারে বাঁচাইতে চাই, আমার মারে আমি হাসপাতালে নিতে চাই, আমার একটু দয়া করেন না আপনারা। ঠিক আছে চাচা, উনি যখন এত করে বলতেছে ওনারে আমি ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিই। তাছাড়া ওনার মা খুবই অসুস্থ, উনি যদি ঠিক সময় ওনার মারে হাসপাতালে নিয়ে না যাইতে পারে তাইলে একটা বড় ধরনের বিপদ ঘটে যাইতে পারে। আমার চাইতেও ওনার যাওয়াটা খুবই জরুরি চাচা। ঠিক আছে স্যার, তাইলে নিয়ে যান। আপনি রিক্সায় উঠেন, আমি চালাই নিয়ে যাইতেছি। আসেন আসেন। স্যার একটু তাড়াতাড়ি যান না। স্যার আজকে আপনার জন্য আমি ঠিক সময় বাড়ি যাইতে পারলাম, আমি আমার মায়ের এখন হাসপাতালে নিতে পারবো। আপনার অনেক ধন্যবাদ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম সাহেব কোথায় আপনি? দ্রুত থানায় আসুন, মন্ত্রণালয় ডিউটি আছে। ওকে স্যার। চাচা স্যার আপনি এখন আপনার রিক্সা নিয়ে চলে যেতে পারেন, আমিও যাব না। স্যার আপনি যাইবেন না? আপনি না কইলেন যে আপনার খুব জরুরি দরকার, তো আপনি রিক্সাতে নামলেন। হ্যাঁ চাচা, যাইতে চাইছিলাম। কেন যাইতে চাইছিলাম জানেন? আমার মায়ের শেষ মুখটা দেখার জন্য। কি কইলেন স্যার? আপনার মার শেষ মুখ দেখার জন্য? মানে আপনার মা এই দুনিয়াতে নাই, আর আপনি আপনার মার মুখ না দেখা আপনি এই লোকটারে এখানে উপকার করতে আইছেন? কিন্তু স্যার আপনার উচিত ছিল আপনার মায়ের শেষ মুখটা আপনার দেখা। চাচা আমার ভাই তো দুনিয়া ছাইরা চলেই গেছে, আমি যাই বড় জোর আমার মায়ের দাফন কাফনেই থাকতে পারতাম, কিন্তু এই আমারে যদি আমি ঠিক সময় তার বাড়িতে পৌঁছায় না দিতাম উনি হয়তো ওনার মারে নিয়ে হাসপাতালে যাইতে পারতো না, ওনার মায়ের হয়তো বড় ধরনের একটা কিছু হয়ে যাইতো। আমি তো আমার মায়ের হারাই ফেলাইছি, তবু ওনার মাটা অন্তত পয়সা না। স্যার আসলে আপনি মানুষ না স্যার, আপনি সত্যি একজন ফেরেশতা, কারণ নিজের মায়ের শেষকৃত কাজ বাদ দিয়া অন্যের উপকারের জন্য যে ঝাঁপাইয়া পড়ে সে মানুষ হইতে পারে না স্যার, সে অবশ্যই ফেরেশতা। আর আপনাদের মতো যদি এরকম পুলিশ অফিসার আমাদের দেশে গ্রামে ঘরে ঘরে থাকতো তাইলে আমাদের মতো নিরহ মানুষ অনেক শান্তি পাইতো স্যার, অনেক শান্তি পাইতো। চাচা এইটা আপনার মারা,
কি ব্যাপার নাইম সাহেব, আপনার বুকের ভিতরে এতগুলো টাকা কোথা থেকে আসলো? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কথা বলেন। স্যার, উত্তরটা ওনার খুব ভালোভাবেই জানা আছে, কিন্তু উত্তরটা সে আপনাকে দিতে পারবে না যে তার শরীরে এতগুলি টাকা কোথা থেকে আসলো। এই মেয়ে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? স্যার, আমি বুঝতে পেরেছি আপনি আমার কথা কিছুই বুঝতে পারছেন না। স্যার, আমি আপনাকে বিষয়টা খুলে বলছি, শুনুন তাহলে। এই কই গেলি তোরা? এই না ঠিক মতো মাটি ভালা। এই স্যার এই যে দেন স্যার, এই যে লিটন স্যার, এই যে আমার সব জায়গা জমি দল করে যে ঘর উঠিবার লাগছে স্যার। আমি গরিব মানুষ, আমার জায়গার মধ্যে স্যার ঘর উঠেছে স্যার। এই যে লিটন। লিটন সাহেব, আপনি নাকি জোর করে তার জায়গায় ঘর উঠাচ্ছেন? আরে না স্যার, জোর করে উঠাবো কিসের জন্য? জায়গা খালি পাইছি, এই জন্য ঘর উঠাইছি স্যার। চুপ থাকুন। জায়গা খালি পেলে কি অন্য জায়গায় ঘর উঠাতে হয়? আপনি কি আমাকে শেখাচ্ছেন? স্যার বুঝতে পারছি, এই ধরেন মাথা ঠান্ডা করে। চুপ থাকুন। এক তো অন্য জায়গায় ঘর উঠাচ্ছেন, আর দুইও তো আপনি আমাকে ঘুষ দিচ্ছেন। আপনি সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন আপনার বিরুদ্ধে কি মামলা নিতে পারি আমি? স্যার রাগ করতেছেন কে? এটা তো আসলে আপনারা পাইয়া থাকেন। চুপ থাকো। নাইম সাহেব, আপনি ঘরটা ভাঙার ব্যবস্থা করেন, আমার থানায় একটু কাজ আছে। ঠিক আছে স্যার, আপনি থানায় যান, আমি এইদিকে সব দেখতেছি। ওকে। শোনেন, এদিকে আসেন। এই যে আপনি এই জায়গায় আসছেন আর বলতেছেন এটা আপনার জায়গা, এটা যে আপনার জায়গা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? কেন আপনি এই বয়সে খামাখা ঝামেলায় পড়তেছেন? তো হ্যাঁ, জেলের ভাত খাওয়া শখ হয়েছে? আপনি মুরব্বী মানুষ, আপনার একটা আলাদা সম্মানের জায়গা আছে, এই সম্মানের জায়গাটা নষ্ট করেন না। কি হলো? কি হলো বুঝো নাই? হ্যাঁ, এই বাতাসে চুলগুলা ভাগছে। টাকা মাটি, মাটি টাকা, মিল মোহাম্মত বড় কথা। আর কোনোদিন আমার এই জায়গার মধ্যে দাবি করতে আইবে না। যাও বাগবান থেকে। এই কাজ কর। স্যার, এখন তো বুঝতে পারলেন? আচ্ছা স্যার, আপনিই বলুন, অসহায় মানুষেরা সাহায্যের জন্য পুলিশদের কাছে যায়, আর উনি কিনা সেই অসহায় মানুষদের সুযোগ নিয়ে তাদের এত বড় ক্ষতি করে তুলল। স্যার, আমি জানি আপনি অনেক অনেস্ট, আপনার কাছে আমি সঠিক বিচার পাবই, কিন্তু স্যার আমার হাতে কোনো কিছুই করার ছিল না, তাই আমি এই সত্যটা তুলে ধরার জন্য এটা করেছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার বেয়াদবি মাফ করবেন। আরে না না না, ঠিক আছে। স্যার, আসলে উনি যা বলছে মিথ্যা বলছে, আমি টাকাগুলো আসলে ওইভাবে নিইনি। আসলে হয়েছে কি স্যার? চুপ থাকুন আপনি। একে তো অন্যায় করেছেন, আবার উল্টাপাল্টা কথা বলে আপনি আমাকে বোঝাচ্ছেন। স্যার, উনি ঠিকই বলেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে স্যার, আমি যেটা করেছি সেটা খুবই অন্যায়। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি এই ধরনের ভুল এবং অন্যায় কাজ আর কোনোদিনও করবো না। আর আমি এই টাকাগুলো ওনাকে ফেরত দিয়ে আসবো। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। স্যার, টাকাটা ফেরত দিবেন সেটা না হয় বুঝলাম, কিন্তু সেখানে যে রহম আলী অন্যায়ভাবে বাড়ি তুলে ফেলেছে সেটার কি হবে? আপু, আপনি এইটা নিয়ে একদম চিন্তা করবেন না। উনি যেহেতু রহম আলীর জায়গায় অন্যায়ভাবে ঘর তুলেছে, আমি অবশ্যই গিয়ে ওনার ঘরটা ভেঙে দিয়ে আসবো। ধন্যবাদ স্যার, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আর আমি খুবই দুঃখিত যে আপনার গায়ের পোশাকটা আমি এইভাবে খুলে ফেলেছি। এই নিন স্যার আপনার পোশাক। স্যার, এতক্ষণ তো অনেক কথাই বললাম, তবে এই মুহূর্তে আমি আপনাকে একবার সম্মান জানাতে চাই। থ্যাংক ইউ স্যার, আপনি তাহলে আমার সাথে চলুন। ঠিক আছে, আসুন। আমি দুধ বেচে টাকা দে, তোর দুধ বেচার কি মানে কি করলেন? স্যার, স্যার আপনাকে টাকা পড়ছে স্যার। স্যার ওইখানে খারান স্যার। স্যার খারান স্যার, আপনাকে টাকা পড়ছে স্যার।
স্যার এই যে নেন আপনার টাকা আমি রাস্তার মধ্যে ঘুরে পেয়েছি। আরে হ্যাঁ, এইগুলো তো আমারই টাকা। সত্যি আপনি এই টাকাগুলো ফেরত দিয়ে কত বড় উপকার করেছেন জানেন? এই টাকাগুলো আমার সারা জীবনের সঞ্চয় ছিল। আজকে যদি আমার এই টাকাগুলো হারিয়ে যেত, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আসলে আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আচ্ছা, কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে পুরো শরীর দুধ দিয়ে ভেজা। আপনার কি কোনো বিপদ হয়েছিল বলুন তো? স্যার ওই মহাজন আর ওই মহাজনের চামচা বাবু দুজনে মিলা আমগো গায়ের যে দুধ সব দুধ আমার শরীরে ঢালছে আর আমাকে গরুটা নিয়ে গেছে স্যার। কিন্তু আপনার গরু ওনারা কেন নিয়ে যাবে? ঠিক আছে তাইলে শুনেন। এই দাঁড়া আমার সুদি টাকা ফালা, সুদি টাকা ভদ্রলোকের মতো এখন ফালাবি। দেন এত চিল্লাচিল্লি করেন না, এই যে আজকে দুধ বিক্রি করে আপনার টাকা দিয়া মুনি। আই তুইন যা গরু ছাড় দে, এই গরু নিয়ে মারা চালাবেন। মদন নেন গরু নেন। গেলি যদি আমি গুইরা যাবো না, আজকে আর গুইরা যাবো না। আই তুই যা গরু নিয়ে যা। দেন গরু নিবেন না করেন, আজকে দুধ বিক্রি করে আমি টাকাটা দিয়ে দেব, আপনার কথা দিতেছি। আমি দুধ বেচে টাকা দে, তোর দুধ বেচার গুষ্টি মারে। এটা আপনি কি করলেন? আমার গরু নিয়ে গেল, আমরা কি করব কি খাবো? কি রে মা, কি হয়েছে? তোর শরীর বেড়ে দুধ ঢেলে দিচ্ছে কে? এই বুড়া কথা কম কও, তোমার পাও কিন্তু এটা কব্বরে গেছে গা। আর যদি একটা কথা কও, দ্বিতীয় পাও কিন্তু কাইটা কব্বরে বাড়াই দেবো। একটা কথা কবে না কই দিতেছি। মদন দিমু নাকি একটা? আরে থাম এই রহমান বুইরে 50,000 টাকা সুদি করে আনছাও, কইছাও প্রতি মাসে 5,000 করে সুদ দিমু। আজকে 5 মাস 5 5 25 75,000 টাকা তোমার কাছে বাম্মা টাকা দাও নাই। আজকে গরু ছাড়তে নিয়ে যাইতে, আজকে তোমার একটা উচিত শিক্ষা দিয়ে গেলাম। আই বাবু চল। বাবা বাবা আর আমাকে কি বাবা এখন আমাকে সংসার কেন চলবো বাবা কত ওই মহাজন তো আমাকে গরু নিয়ে গেল বাবা, এখন আমরা কি করবো কি খাবো? তোমার ওষুধ কিনবো কেমনে বাবা? আমাকে সংসার কেন চলবো বাবা? আমরা এখন কি করবো বাবা? মারে আমি আর কি করব মা? আমি তো অনেকদিন ল্যাংড়া হয়ে পড়ে রয়েছি। আমি তো কামাই রোজগার করা পারি না। এই গায়ের দুধ বেচে কোনো মতো সংসার চালাইছি মা। এই গরুটা হয়ে গেল, এখন আমি কি করব মা? আমার মাথায় তো কিছু আসতেছে না রে মা। আমি এখন কি করব? আব্বা আব্বা তুমি চিন্তা করো না আব্বা, তুমি এনে দাঁড়াও। আমি যা দেখতেছি কিছু করা পারিনি আব্বা। আমি যে গরু ফিরাই নিয়ে আমো আব্বা, তুমি এনে থাকো আব্বা, আমি যাই। হ্যাঁ, আমি এখন আসলে সবই বুঝতে পারছি। আপনি আর কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। আপনি এক কাজ করেন, আপনি এইখান থেকে এই 2 লক্ষ টাকা রাখেন। না না স্যার, আমার কোনো টাকা লাগবে না, আপনি কইছেন তাতেই হয়েছে। আপনি কেন শুধু শুধু আমার টাকা দিতে দেবেন? না না, আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে দয়া বা করুণা করছি। আপনি এই টাকাটা রাখুন। আর এই টাকা তো আমার এমনিতেই হারিয়ে গিয়েছিল। আপনি যদি আমাকে ফেরত না দিতেন, আমি হয়তো জীবনে এই টাকাগুলো ফেরত পেতাম না। আর আপনার পরিবারের অবস্থা তো খুবই খারাপ। আপনাদের তো ওই গরু দুটো দিয়েই সংসার চলতো, তাই না? আপনার ওই অসুস্থ বাবার চিকিৎসা করতে পারতেন। এখন তো আপনার গরু নেই। আপনি এই টাকা দিয়ে 2টো গরু কিনে নেবেন, তারপরে দুধ বিক্রি করে আপনাদের সংসারটা চালাবেন। ওরা তো আপনার একটা গরু নিয়ে গেছে। এখন আপনি একটা গরু দিয়ে তো আপনার সংসারটা ভালো মতো চালাতে পারবেন না। আপনি দুধ বিক্রি করে যখন অনেক টাকা লাভ করতে পারবেন, তখন না হয় আমাকে টাকাটা ফেরত দিয়ে দিন। ওরা যে আপনার গরুটা নিয়েছে, ওই গরু সহ ওদেরকে ধরার ব্যবস্থা আমি করবো। এটা নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না। আপনি টাকাটা রাখুন। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। আচ্ছা স্যার, আপনার অনেক ধন্যবাদ। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাসায় চলে যান। আচ্ছা ঠিক আছে। চলে আসুন। এই তোর এত বড় সাহস, তুই একজন পুলিশ অফিসারের হাত ধরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিছিস? এই হাত দিয়ে যখন আপনার এই হাত ধরতে পেরেছি, প্রয়োজনে আপনার এই হাত আমি ভেঙেও দিতে পারবো। কি বললি তুই এটা? তুই আমার হাত ভেঙে দিবি? তুই একজন পুলিশের হাত ভেঙে দিতে চাইছিস? এই তুই এত সাহস কই থেকে পাস বল? ম্যাডাম, আপনি কি এর লিগে খামাখায় পুলিশ স্যারের সাথে দল বাজাইছেন? আপনার কারণে আমি তো 2 দিন পরে এনে দোকানি করা পারবো না। আপনার তো আমি কই নাই যে আপনি ওনার সাথে দল করেন। দয়া করে চাচা আপনি চুপ থাকুন। এই আপনাদের মতো অসহায় মানুষ, যাদের মুখে কিনা ন্যূনতম প্রতিবাদের কোনো ভাষা নেই, দেখুন দিন শেষে আপনারাই ঠকে যাচ্ছেন। চাচা
কি ভালোভাবেই না একজন পুলিশ চাহিবা মাত্র আপনি আপনার কষ্টের টাকাগুলি একজন পুলিশের হাতে তুলে দিচ্ছেন। কেন এই টাকাগুলি কি আপনার কষ্টের টাকা না? আপনার এই কষ্টের টাকা একজন পুলিশ নেয়ার কোনোই অধিকার নেই। আপনি কেন দিচ্ছেন এই টাকাগুলি তার হাতে তুলে? এইসব কথা বলার তুই কে? আর উনি কেনই বা তোর কাছে কৈফিয়ত দিতে যাবে? তুই যা বলার আমাকে বল, আমি আইনের লোক। তুই এইভাবে ওনাকে জেরাও করতে পারিস না। এটা হচ্ছে সরকারি জমি, এই সরকারি জায়গায় উনি দোকান দিয়েছে, আমি তাই ওনার কাছ থেকে 150 টাকা ট্যাক্স নিচ্ছি। আর আমি কেনই বা তোকে এসব কথা বলতে যাচ্ছি? আমি কি সেটা বড় কথা নয়, তার আগে আপনি আমাকে এটা বলুন যে বাংলাদেশের কোথায় আছে সরকারি জায়গায় দোকান করলে পুলিশকে প্রতিদিন 150 টাকা করে ট্যাক্স দিতে হয়? এটা কি ট্যাক্স নাকি চাঁদাবাজি? খুব প্রতিবাদী হয়ে গেছিস না? তোকে থানায় নিয়ে গেলে তুই বুঝতে পারবি কোনটা ট্যাক্স আর কোনটা চাঁদাবাজি। হ্যালো উজ্জ্বল সাহেব, আপনি শাকিলা ম্যাডামকে সাথে করে এই মালুচি মোড়ে চলে আসেন। দাঁড়া, একটু পরে মজা বুঝতে পারবি। আর ম্যাডাম, আপনি কি বেজাল করলেন? আপনি অভিপদে পড়লেন। আমার কপালে যে কি আছে তা আল্লাহই জানে। চাচা, আপনি ভয় পাবেন না, আমি আছি তো। তোরে থানায় নিয়ে গেলেই তুই মজা বুঝতে পারবি। একটু ওয়েট কর। ম্যাডাম, আপনি এখানে? উজ্জ্বল সাহেব, আপনি কেন ওকে স্যালুট দিচ্ছেন? স্যার, আপনি হয়তো চিনেন না, আমি এর আগে যেই জেলায় ডিউটি করেছি উনি হচ্ছেন সেই জেলার এসপি ম্যাডাম। ম্যাডাম, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আর আমি যেটা করেছি সেটা খুবই অন্যায় করেছি ম্যাডাম। আমি আপনাকে শপথ করে বলছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই ধরনের চাঁদাবাজি আর কোনোদিনও করব না। ম্যাডাম, দয়া করে আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কোনোদিনও এরকম চাঁদাবাজি করব না। আপনি এমন কিছু করবেন না যার জন্য আমার চাকরিটা চলে যায়। আমার চাকরিটা চলে গেলে আমার বউ সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে। আপনি আমাকে দয়া করেন ম্যাডাম। ঠিক আছে, আমি আপনার স্ত্রী ও সন্তানের কথা চিন্তা করে এবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু শুনুন, আপনাদের মতো এরকম 2-1 অসৎ পুলিশের জন্য সকল পুলিশ জাতির বদনাম। আচ্ছা, এরকম একটা অসৎ কাজ করার আগে আপনি কি একটাবারও আপনার ইউনিফর্মের দিকে তাকালেন না? একটাবারও কি মনে হলো না আপনি বাংলাদেশের একজন সেবক, একজন বাহিনী? পুলিশ মানে কি জানেন? পুলিশ মানে গরিবের বন্ধু, পুলিশ মানে অসহায় সঙ্গী। আর আপনারাই যদি এসব অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে উল্টো তাদের ক্ষতি করেন, তারা কোথায় যাবে বলেন? তারা তো পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলছে, তাই না? ম্যাডাম, আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি এরপর থেকে এমন কোনো কাজ করব না যেটার জন্য আমার এই ইউনিফর্মের অসম্মান হয়। এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। চলুন। চাচা, এই নিন আপনার টাকা। এটা আপনার কষ্টের টাকা। এই টাকাতে ভাগ বসানোর অধিকার আপনি ব্যতীত কারো নেই। ম্যাডাম, আপনি এসপি স্যার। ম্যাডাম বসেন, আপনার 1 কাপ চা খাওয়াই। হ্যাঁ, অবশ্যই। যে মেয়ে ডেনে ভিক্ষা করস, ওই মেয়েটা তোর কি হয় তাই বল? কি হয় মানে? এটা আমার মেয়া না, এটা তোর মেয়ে হইতে পারে না, কারণ মায়ের যত কষ্টই হোক মা তার সন্তানরে দিয়ে কখনোই ভিক্ষা করে না। আচ্ছা তুমি বলো তো, এই মহিলাটা তোমার কি হয়? স্যার, উনি আমার মা হয়। শুনছেন তো স্যার, আমি ওর মা আর ও আমার মেয়া। স্যার, এত সহজে আমরা ওদের আসল পরিচয়টা বের করতে পারবো না, আমাদের আগের কৌশল অবলম্বন করতে হবে। একদম ঠিক বলেছেন আপনি নাজমুল সাহেব। আপনি ওকে যা জিজ্ঞেস করার করেন, আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছি। জি স্যার। ঠিক আছে, ভালো করে জিজ্ঞেস করেন। এই মেয়ে, তুমি আমার সাথে আসো এখানে। এই ফকির নেই কইলি তো ওইটা তোর বাচ্চা, আর বাপের নাম কি? ওর বাপের নাম দিয়ে আপনারা কি করবেন?
দরকার আছে, তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে তুই সেটা বল। আর যদি না বলস গুলি করে তোর মাথার খুলি উড়াইয়া দিমু। বলতেছি স্যার, বলতেছি ওর বাপের নাম হচ্ছে সাইফুল। সাইফুল স্যার, বাচ্চার বাপের নাম তো কয়ে দিছি, এইবার আমার ছাইড়া দেন। একটু পরে সারি, তুই তো করি বাচ্চার বাপের নাম সাইফুল, বাচ্চা আবার কোন বাপের নাম বলে শুই না নেই। শোনো মামুনি, তুমি যদি তোমার বাবার নাম ঠিক মতো বলতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে দেব। তুমি নির্ভয়ে বলো। সত্যি বলতেছেন স্যার, আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে দেব। আমার বাবার নাম রুবেল হোসেন। রুবেল হোসেন না? স্যার, কি এই মেয়েটার বাপের নাম পাইছেন? হ্যাঁ, পেয়েছি। এই বাচ্চাটা বলেছে ওর বাবার নাম নাকি রুবেল হোসেন। এই ফকিন্নিটা আপনাকে কি বলেছে? বেশ ভালোই। হ্যাঁ, আর এই ফকিন্নিটা বলছে কি ওই বাচ্চাটার বাবার নাম নাকি সাইফুল। নাজমুল সাহেব, তাহলে তো এটা খুবই সহজ হিসাব। সত্যি করে বল, এই বাচ্চাটা তোর কাছে কিভাবে আসলো? স্যার বললামই তো, এই বাচ্চাটা আমার। চাপ, এত বড় সাহস, সত্যটা জানার পরেও তুই মিথ্যা কথা বলছিস। একদম কিন্তু তোকে 14 শিকার ভাত খাওয়াই দিব। ভালোই ভালোই বল, এই বাচ্চাটাকে তুই কোথায় পাইছিস? স্যার, এই ফকিন্নি ভালাই ভালাই স্বীকার করবেন না, মাথায় গুলি করেন, খুলি উড়ায় ফেলান। স্যার বলতেছি, স্যার বলতেছি, আসলে কি স্যার আমি এই বাচ্চাটার ভাড়া করে নিয়ে এসেছি স্যার। বুঝলাম তুই এই বাচ্চাটাকে ভাড়া করে এনেছিস, কিন্তু কেন এনেছিস সেটা বল। আসলে কি স্যার, আমি ভিক্ষা করে খাই। আমি ভিক্ষা করবার গেলে কেউ আমার সহজে ভিক্ষা দিবার যায় না। এই বাচ্চাটারে নিয়ে গেলে বাচ্চার মুখের দিকে তাকাইয়া মানুষে 2 টাকা বেশি দেয়, এর লেগে আরে ভাড়া করে নিয়ে এসেছি। বুঝতে পারছেন তো স্যার কেন বাচ্চা ভাড়া করে ভিক্ষা করে? খুব ভালো করেই বুঝতে পারছি। এখন সত্যি করে বল, এই বাচ্চা তুই কার কাছ থেকে ভাড়া করে আনোস? আসলে কি স্যার, লিটন নামের একজন লোক আছে, ওনার কাছ থেকে আমরা বাচ্চার ভাড়া নেই। ঠিক আছে, ওই লোকটার কাছে তুই আমাদেরকে নিয়ে চল। আর নীলা ম্যাডাম, আপনি এই বাচ্চাটাকে নিয়ে থানায় চলে যান। চল চল চল। স্যার, আমি বলাইতেছি আপনাকে দেখা, কিন্তু আপনারা আমার বাড়ি কে? তোর বাড়িতে আসছি, তুই নাকি বাচ্চা কাচ্চা ভাড়া দেস? স্যার, এটা কি কইলেন আপনি? আমি একজন সচেতন মানুষ হইয়া আমি বাচ্চা ভাড়া দিব, এটা কি আপনার বিশ্বাস হয়? এই ফকিন্নিটা বলছে তোর কথা, তুই নাকি বাচ্চা ভাড়া দেস। স্যার, এরকম একটা ফকিন্নির কথা বিশ্বাস করলেন? লিটন ভাই, এটা তুমি কি কইতেছো? আমি না তোমার কাছ থেকে বাচ্চা ভাড়া নিয়ে ভিক্ষা করি। এই চুপ! আমার ভাষাতে চাইতেছস? কি হলো? ফোনটা রিসিভ কর। স্যার, এটা আমার বাড়ির থেকে কল আসছে। বাড়ি থেকে কল আসুক, যেখান থেকে কল আসুক, ফোনটা রিসিভ কর এবং লাউড স্পিকার। স্যার, এটা দরকার তো। ওই চুপ! রিসিভ কর। হ্যালো লিটন ভাই, আপনার কথা মতো তো গ্রাম থেকে 5টা বাচ্চা চুরি করছি। এই বাচ্চা ভাড়া দিয়ে আপনি অনেক টাকা কামাইতে পারবেন। তাই কি উল্লাপাল্লা কথা কইতেছস? চুপ! আমাদের যা বোঝার বোঝা শেষ। তোর বিবেক বলতে কি কিছু নাই? অন্যের বাচ্চা চুরি করে এনে তুই ভাড়া দেস? স্যার, ওর যদি বিবেকই থাকতো এইরকম অমানুষের মতো কাজ করতে পারতো না। এটা থানায় নিয়ে চলেন স্যার, থানায় নিয়ে উচিত মতো শিক্ষা দেই। স্যার, এখন আমার ছেড়ে দেন। চল, তোরও যাইতে হবো থানায়। চল 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 চল। এই দাঁড়া, দাঁড়া কইতেছি, দাঁড়া 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 কইতেছি। এই দাঁড়া, দাঁড়া, তুই বাচ্চা নিয়ে কোথায় বেড়াইতেছিলি বল? এটা আমার বাচ্চা। তোর বাচ্চা? এই তোর বাচ্চা? সত্যি করে বল। দেখ, অনেকক্ষণ ধরে তোকে আমি পিছু করছি, এখন যদি মিথ্যা কথা বলিস না একদম ঘাড় ধরে থানায় নিয়ে যাব। বল। না, আমি চুরি করি না, এটা আমার বাচ্চা। ম্যাডাম দেখছেন কত বড় মিথ্যাবাদী? ও বলতে তোর নিজের বাচ্চা। ওই তোর যদি নিজের বাচ্চা হয় তুই এটা নিয়ে পালাইতেছিলি কেন? হ্যাঁ, আমি পালাইতেছি না, আমি আমার বাচ্চা নিয়ে হারতাছি। আমার তো মনে হচ্ছে ও হচ্ছে একদম প্রফেশনাল চোর।
এখন দেখুন আমাদের সামনে কিরকম অভিনয় করছে। সত্যি করে বল এই বাচ্চাটা কার, নইলে কিন্তু তোর খবর আছে। আমি চুরি করি নাই, এটা আমার বাচ্চা। ম্যাডাম ও এমনিতে কিছু স্বীকার করবে না, থানায় নিয়ে ওকে ইচ্ছা মতো কয়েকটা দিলেই সব স্বীকার করবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার তো ওকে দেখে মনে হচ্ছে ও বাচ্চা পাচারকারী। ও এরকম মেডিকেল থেকে বাচ্চা চুরি করে নিয়ে তারপরে পাচার করে দেয়। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন। আমাদের থানাতেই তো বাচ্চা চুরির প্রায় 120টার মতন রিপোর্ট আছে। আর আমার মনে হয় এরা কোনো নতুন চক্রের সাথে জড়িত আছে। এরকম যে আরো কত বাচ্চা নিখোঁজের রিপোর্ট আছে তার কোনো হিসাব নেই। রাইট, সমস্যা নেই। আমরা যেহেতু চক্রের একজন সদস্যকে ধরতে পেরেছি, বাকি সদস্যগুলোকেও খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। ম্যাডাম তাহলে আমরা একটা কাজ করি, একে ধরে নিয়ে থানায় গিয়ে সমস্ত স্বীকারোক্তি বের করলেই বাকিরাও ধরা পড়বে। না না অফিসার, একে থানায় নিয়ে গিয়ে এখন সময় নষ্ট করার কোনো দরকার নেই। তারপরে দেখা যাবে অন্য দিক দিয়ে এদের সদস্যের বাকি লোকরা আরো বাচ্চা চুরি করে পালাচ্ছে। ওকে তার চেয়ে আমি এখানে জিজ্ঞাসাবাদ করি। এই সত্যি করে বল, বাচ্চা চুরি করে কোথায় পালাচ্ছিলি? আর তোদের গ্যাং লিডার কে? বল, সত্যি করে বল। এই তোমরা এত কথা কইতেছো কেন? দেখো না আমার বাচ্চাটা ঘুমাইছে। যাও এখান থেকে, আমার বাচ্চাটা উঠে যাব, কান্না করব। যাও যাও যাও, আমি বাচ্চারে দুধ খাওয়াবো, যাও। ম্যাডাম আমরা ওকে এত করে জিজ্ঞেস করছি, ও কিছুই বলতেছে না। ও কি আমাদের কথা বুঝতেছে না নাকি বুঝেও না বোঝার ভান করতেছে? ম্যাডাম কি করা যায় বলুন তো? সেটাই তো আমি ভাবতেছি। আমিও তো এক বিপদে পড়ে গেলাম। এর মুখ থেকে তো কোনো মতেই কিছু বের করা যাচ্ছে না। আজকে আবার কার বাচ্চা চুরি করলে? ম্যাডাম আজকে কার বাচ্চা চুরি করেছো? আচ্ছা, ইনি তাহলে আপনার ওয়াইফ, আপনি ওনার হাজবেন্ড? হ্যাঁ। তোরা না কইছিলি আমার গ্যাং লিডারকে? এই যে আমার গ্যাং লিডার। তার মানে গ্যাং লিডারটা আপনি, এম আই রাইট? গ্যাং লিডার মানে? এটা আপনারা কি বলছেন? বাচ্চা চুরি গ্যাং লিডার। এই যে আপনার ওয়াইফ যে প্রতিনিয়ত বাচ্চা চুরি করে পালাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় পাচার করছে, সবকিছুর ইনফরমেশন আপনি দিবেন। বলেন। না ম্যাডাম, আমার ওয়াইফ হয়তো বাচ্চা চুরি করে, কিন্তু আমরা পাচারকারী না। আসলে ম্যাডাম আমার ওয়াইফ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারপরের থেকেই যে কোনো বাচ্চা দেখলে পরে আমার ওয়াইফটা বাচ্চা চুরি করে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আপনার ওয়াইফ বাচ্চা চুরি করে? তাহলে চুরি করা বাচ্চাগুলো যায় কোথায়? আসলে ম্যাডাম আমার স্ত্রী বাচ্চা চুরি করে, কিন্তু যার বাচ্চা আমরা খোঁজ খবর নিয়ে দেখি তাকে আমরা ফিরিয়ে দিয়ে আসি ম্যাডাম। ঠিক আছে, সব কথাই বুঝলাম। তাহলে এখন বাচ্চাটা আমাকে দিয়ে দিন। আর একটি কথা মনে রাখবেন, আপনার ওয়াইফকে এখন থেকে নজরে রাখবেন যাতে অন্য কোথাও থেকে আর বাচ্চা চুরি না করতে পারে। দিন, বাচ্চাটা দিন। ঠিক আছে ম্যাডাম, এই বাচ্চাটা দিয়ে দাও। না আমি বাচ্চা দিব না, এটা আহা, আমার বাচ্চা। বাচ্চাটা দিয়ে দাও। না না আমার বাচ্চা। আর এটা তোমার বাচ্চা না? আমার বাচ্চা আমি দিব না। দাও বাচ্চা দাও, বাচ্চা দাও, আমি দিব না। দাও বাচ্চা দাও। আমার বাচ্চা আমি দিব না ম্যাডাম আমার বাচ্চা আমি দিব না, এটা আমার বাচ্চা। ধন্যবাদ। আর আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যান। এটা আমার বাচ্চা, আমার বাচ্চা, আমি বাচ্চা দিব না, আমার বাচ্চা দিব না।